আরে পাগলি বোন ছাড়, শাড়ির সাথে কিছু দরকার পড়লে পছন্দ কর। জুতা, চুড়ি, অর্নামেন্টস যা প্রয়োজন তোর। দিবা খুশি মনে সবকিছু পছন্দ করতে শুরু করলো। কি বলবে, একটু আগে এই মেয়ে প্রিয় মানুষের অপমানজনক কথায় চোখে জল ফেলেছে। দুইটা কালো টি শার্ট, দুটো কালো প্যান্ট, একটা সাদা ও একটা কালো শার্ট, কালো ক্যাটস, এগুলোই তাহির শপিং। নিষ্প্রভ তাহির দিকে এগিয়ে গেল, বলল। কখনো তো শাড়ি টাড়িও পছন্দ করতে পারো। নিষ্প্রভের দিকে না তাকিয়ে তাহি জবাব দিল। আমার যা ইচ্ছে তা পরবো, আপনার সমস্যা? না, আমার সমস্যা হবে কেন, এমনি বললাম। কখনো শাড়ি পরো, দেখবে তোমাকে সুন্দর লাগবে। কারণ মেয়েদের শাড়িতে বেশি অসাধারণ লাগে। হয়েছে, শেষ আপনার ভাষণ দেয়া। এত যখন শাড়ি আপনার পছন্দ, তাহলে বিয়ে করে নিজের বউকে সারাদিন রাত শাড়ি পরিয়ে রাখবেন, কেউ মানা করবে না। সে তো রাখবই, বউ না পড়তে চাইলে জোর করে পরিয়ে দেব। গুড, তাহলে আপনার এই কথাগুলো আপনার বিয়ে করা বউকে বলবেন, আমাকে বলতে আসবেন না। আমি কি পরবো আর কি পরবো না সেটা আমার ইচ্ছে। গট ইট? ইয়া, বাট তুমিই তো আমার বউ হবে, তাই আর কি। তবে সমস্যা না, তোমার যা খুশি পরো। বিয়ের পর আমার যখন তোমাকে শাড়ি পরে দেখতে ইচ্ছা করবে, তখনই তুমি শাড়ি পরবে। পাগল আপনি? কিসের বিয়ে? আমি আপনাকে বললাম যে আপনার বউকে গিয়ে শাড়ি পরার কথা বলুন, আর অমনি আপনি আমাকে আবার বিরক্ত করতে লেগে গেলেন। শুনুন, একটা কথা কান দিয়ে ভালো করে ঢুকিয়ে নিন। তাই না কাউকে কখনো ভালোবেসেছে, আর না কাউকে কখনো বাসবে। তাই আমার পিছু ঘোরা ছেড়ে দিন, সেটা আপনার জন্যই না মঙ্গল হবে। কে কাকে ভালোবাসবে আর কে কাকে ভালোবাসবে না, সেটা তো সময় বলে দেবে তাহু পাখি। তবে তুমি আমাকে আমার মতো করে ভালোবাসবে, হয়তো আমার থেকেও বেশি, হয়তো দেরি হবে, কিন্তু তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমি তোমার শক্ত খোলসে আচ্ছাদিত মনে আমার জন্য ভালোবাসা জন্মিয়ে ছাড়বো। তুমিও আমার মতো পাগল হবে, উন্মাদ হবে, আমার প্রতি আসক্ত হবে। আমি তোমার কাছে খুবই অপ্রিয় একজন ব্যক্তি, তবে একদিন আমি তোমার প্রিয় আসক্তি হব, দেখে নিও। একদমই কথাগুলো বলেই নিষ্প্রভ শপিং মল থেকে বেরিয়ে গেল। তাহিরও শপিং করা শেষ, তাই দিবাকে নিয়ে সেও বেরিয়ে গেল শপিং মল থেকে। শপিং মল থেকে বেরিয়ে দিবা বলল। আহি, চল ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। নিষ্প্রভ ও তীব্রের দিকে তাকিয়ে দিবা বলে উঠল। ভাইয়া চলো ফুচকা খাবো। নিষ্প্রভ কোনো কথা না বলেই মাথা নাড়িয়ে সামনের ফুচকার স্টলের দিকে হাঁটা ধরল। পিছু পিছু তীব্র। ফুচকা খেয়ে সবাই বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দিবাকে ওর বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে তাহি নিজের বাসার দিকে চলে গেল। আর সেই দিকে তাকিয়ে নিষ্প্রভ দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কবে যে তাকে বুঝবে, কবে ভালোবাসবে। রোজ স্বপ্নে কত শত ভালোবাসাময় মুহূর্ত উপভোগ করে নিষ্প্রভ। তবে তা স্বপ্নে, আদৌ বাস্তবে তা পূরণ হবে তো? হবে, হতেই হবে। এসব ভেবে ভেবেই নিষ্প্রভ বাসার ভিতর ঢুকে গেল। নিষ্প্রভের বাইক দিয়ে গিয়েছিল বিধায় নিজের বাইক নিষ্প্রভদের বাসার গেটের সামনে রেখে গিয়েছিল তীব্র। নিজের বাইকে উঠে স্টার্ট করে গেট দিয়ে বেরোবে, তখনই দিবা সামনে এসে দাঁড়ায়। বিরক্ত হয়ে তাকিয়ে আছে তীব্র, বলে। কি জন্য এভাবে পথ আটকে দাঁড়িয়েছ? কিছু কথা বলতে। কি কথা? যা বলা তাড়াতাড়ি বলো। তোমাকে সময় দিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বেশি সময় নষ্ট করব না আপনার। যা বলতে চাইছিলাম, আমি আর আপনাকে কখনো বিরক্ত করব না ইঞ্জিনিয়ার সাহেব। বাহ, ভালো তো। আমার তখনকার বলা কথাগুলো তাহলে কাজে লেগেছে। তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার তখনকার বোঝানোর জন্য নয়, আমি সত্যি আর কখনো আপনাকে বিরক্ত করব না। আপনার সামনে আর আসবও না। আজ থেকে দিবা নামে কেউ আর আপনাকে ভালোবাসি বলে বিরক্ত করবে না। আপনি তখন আমাকে যেই অপমানগুলো করেছেন, সেটা আমার আত্মসম্মানে লেগেছে। আর আমি আমার আত্মসম্মানের জন্য সব কিছু করতে পারি। আপনি আপনার প্রতি দুর্বল হয়ে বেহায়াপনা করতে দেখেছেন। এখন থেকে দিবার আত্মসম্মান বোধ দেখবেন। দোয়া করি আপনি যেন আপনার মন মতো কাউকে পান। ভালো থাকবেন, আসি। একদমই কথাগুলো বলেই দিবা চলে গেল। দিবার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র। দিবার কথাগুলো কোথাও আঘাত করছে তার। দিবা আর কখনো তাকে বিরক্ত করবে না, সেটাতে তো তার খুশি হওয়া উচিত। কিন্তু তীব্র কেন খুশি হতে পারছে না? কোথাও চিনচিন ব্যথা হচ্ছে। নিজের ভাবনাকে পাত্তা না দিয়ে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে যায় তীব্র।
যদি পিছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত কেউ তার মুখ থেকে কিছু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চোখের জল মুছে নিল দিবা। সে ভেবেছিল তীব্র হয়তো কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তীব্র চলে গেল। একরোখা কণ্ঠে দিবা বলে, আপনি একদিন ঠিকই আমাকে ভালোবাসবেন, আমার প্রেমে দিওয়ানা হবেন, পাগল উন্মাদ প্রেমিকের মতো আমার পিছনে ছুটবেন। কিন্তু সেদিন আপনি আমাকে পাবেন না, আপনার আফসোস হবে, আর সেই আফসোসে ভরা মুখটা আমি দেখে তৃপ্তি লাভ করব। নিজের ঘরে যাওয়ার আগে মায়ের ঘরে যায় দিবা। সেখানে নিষ্প্রভ ছিল। দিবা গিয়ে তার মাকে বলে, মা, ভাইয়া, আমি দেশে থাকবো না, আমি সুইজারল্যান্ডে চলে যেতে চাই, বাকি পড়াশুনো সুইজারল্যান্ড থেকেই করব। কি বলছিস বোন? তুই সুইজারল্যান্ড যাবি? তুই ঠিক আছিস তো? মাকে ছেড়ে আমাকে ছেড়ে থাকতে পারবি তুই? আর তাই ওকে ছাড়া চলতে পারবি? আমি কিচ্ছু জানি না, আমি কিছু শুনতে চাই না, আমি সুইজারল্যান্ড পড়াশুনো করব, এটাই শেষ কথা, তোমরা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, সুইজারল্যান্ডই পড়াশোনা করিস, কিন্তু এখন না, ইন্টার শেষ কর, তারপর সুইজারল্যান্ড যাস, কেউ আটকাবে না। ঠিক আছে, আর মাত্র 2 বছর, তারপরই আমি সুইজারল্যান্ড যাব, তুমি সব ব্যবস্থা করে রেখো। সে হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না, আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা। বলে দিবা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রাতে নাইম হাসানও একজন ডাক্তার। তিনি অনেক রাত করে বাড়ি ফিরেন। বাড়ি ফিরে নিজের কন্যা সুইজারল্যান্ডে যাওয়ার বিষয়ে জানতে পারেন। তৎক্ষণাৎ দিবাকে ডেকে পাঠালেন। দিবা এসে বাবার পাশে বসে। নাইম হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বলেন, তোমাকে কেউ কিছু বলেছে মামনি? তুমি হঠাৎ করে সুইজারল্যান্ড পড়ার সিদ্ধান্ত নিলে কেন? আমার কিছু হয়নি আব্বু, আমি সত্যিই সুইজারল্যান্ডে পড়তে চাই। ঠিক আছে আম্মু, তাই হবে। আমার মামনি সুইজারল্যান্ডেই পড়বে, তবে তুমি আগে ইন্টার শেষ করো, ততদিনে আস্তে আস্তে তোমার ভিসা পাসপোর্ট সব রেডি করে নেব, চিন্তা করো না। ঠিক আছে আব্বু, তুমি খুব ভালো, লাভ ইউ আব্বু। তুমি আমার লক্ষ্মী মেয়ে, কখনো আব্বুর কাছ থেকে কিছু লুকায়ও না। আব্বু তো তোমার বন্ধুর মতো, তাই না? হ্যাঁ, তুমি তো আমার বন্ধুই, তুমি, ভাইয়া, আম্মু, 3 জনেই আমার বন্ধু, আর তাহি তো আছেই। বলেই পাশে বসা মা বাবা ও ভাইকে জড়িয়ে ধরল দিবা। নিষ্প্রভ হেসে বোনের নাক টেনে দিল, তারপর বলল, আমার লক্ষ্মী বোনটা। দিবা নিষ্প্রভের চুল টেনে দিয়ে বলল, আমার সোনা ভাইটা। প্রচণ্ড বাতাস বইছে, সাথে এক রমণীর অবাধ্য চুলগুলো উঠছে। প্রচণ্ড ঠান্ডায় সবার জমে যাওয়ার অবস্থা, কিন্তু তার সেদিকে হুঁশ নেই। সে তো তার জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত। আজ 5 বছর হয়ে গেছে আমি আমার শহর ছেড়ে সুদূর প্রবাসে সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছিলাম। কতদিন আপনাকে সামনাসামনি দেখি না ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে না পাওয়ার দহন আমাকে প্রতিটা মুহূর্তে পোড়ায়। আরও কয়েকটা দিন, তারপরই আমি আবারও আসছি আমার সেই শহরে, যে শহরে আপনার প্রেমে আসক্ত হয়েছিলাম। জানেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি না আর কাউকে ভালোবাসতে পারিনি। ভিনদেশে এসে অনেক প্রপোজ পেয়েছি, কিন্তু কাউকে ভালোই লাগেনি। আমি তো আপনিতেই আসক্ত, অন্য কাউকে ভালো লাগবেই বা কী করে বলুন? অথচ আপনি আমার ভালোবাসাকে আবেগের বয়সের ভুল মনে করে পায়ে ঠেলে দিলেন। কি হতো একটু ভালোবাসলে? কেন আমাকে ভালোবাসলেন না আপনি? কেন 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 ইঞ্জিনিয়ার সাহেব? চিৎকার করে কাছে দিবা, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই। ইন বাংলাদেশ। অন্ধকার ঘরে এক দৃষ্টিতে একটি ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে তীব্র। ছবিটি তার প্রিয়সীর, যাকে সে না বুঝে নিজের ইচ্ছাতে দূরে ঠেলে দিয়েছে, যার ভালোবাসা বুঝতে তার অনেক দেরি হয়েছিল বলে তার থেকে দূরে, অনেক দূরে তার প্রিয়সীর অবস্থান করছে। আমাকে আরও কিছুদিন সুযোগ দিবে দিবা? তাহলে তো আমাদের এভাবে আলাদা হতে হতো না। আমি মানছি আমি ভুল করেছিলাম, তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তাই বলে তুমি এমন শাস্তি দিবে আমায়? শাস্তি যখন দিবেই, কাছ থেকে শাস্তি দিতে, কিন্তু তুমি তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেলে। আমি যে তোমার অপেক্ষায় আছি দিবা, কবে আসবে তুমি? কবে আমার অপেক্ষার অবসান ঘটবে? তোমার ইঞ্জিনিয়ার সাহেব তোমার অপেক্ষায়, জান পাখি, প্লিজ তাড়াতাড়ি চলে আসো।
মোবাইলের শব্দে ধ্যান ভাঙে তীব্রর। চোখের পানি মুছে ফোন হাতে তুলে নেয়। স্ক্রিনে জলজল করছে আহাত মাহমুদ। নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে কানে তুলে নেয় তীব্র। ওপাশ থেকে আহাত আনন্দ সহিত বলে, কেমন আছিস দোষ? তোর আর নিষ্প্রভাবের খবর কী রে? শোন, তোকে একটা গুড নিউজ দিতে কল দিয়েছি। আমি কয়েকদিনের ভিতরে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করছি। ও আচ্ছা, ভালো তো। তুই কি খুশি হসনি আমার আসার কথা শুনে? খুশি হব না কেন? কতদিন পরে তোকে সামনাসামনি দেখব। সেই যে কলেজ শেষ করে প্রবাসে পাড়ি জমালি, আর কতদিন বাদে তোকে দেখব। আমি তো সো এক্সাইটেড। তোর জন্য সারপ্রাইজ আছে দোষ। কি সারপ্রাইজ? বলা যাবে না, তবে নিষ্প্র জানে না, বাট তোকে বলতে নিষেধ করেছি। তুই সেইটা শুনলে খুব খুশি হবি। কি বলবি তো? না রে, বলা যাবে না। আমি বাংলাদেশে ব্যাক করলে সারপ্রাইজ পাবি। আচ্ছা ঠিক আছে। ওকে দোষ, ভালো থাক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে তীব্র আবারও তার প্রেয়সীর ছবি নিয়ে অভিযোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। বিকেল 4টে। শহরের একটা রেস্টুরেন্টে বসে আছে নিষ্প্রভ। তার সাথে একজন সহযোগী ডাক্তার উর্মিলা শেখ। দুজনেই খাওয়া দাওয়া করতে এসেছে। গুরুত্বপূর্ণ ডিউটি থাকায় দুজনেই বিজি ছিল, তাই কারোরই দুপুরে খাওয়া হয়নি। যদিও নিষ্প্রভ আসতে চায়নি, কিন্তু উর্মিলা জোড়াজোড়িতে আসতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে খাবার এসে গেছে। দুজনেই হালকা কথা বলছে আর খাবার খাচ্ছে। এদিকে সারাদিন একটা বিষয়ের কেসে তদন্তের জন্য ছোটাছুটি করতে হয়েছে তাহিকে, তাই তারও খাওয়া হয়নি। সেও একই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছে। খাবার অর্ডার দিয়ে বসে চারিদিকে চোখ বোলাচ্ছিল। তখনই তার চোখ পড়ে একটা টেবিলে খেতে বসা নিষ্প্রভের দিকে। চোখ ফিরিয়ে নিতে চাইছিল, কিন্তু তখনই আবার চোখ পড়ে নিষ্প্রভের সাথে বসা রমণীর দিকে। খাবার খেতে খেতে উর্মিলার ঠোঁটের পাশে খাবার লেগে গিয়েছিল। নিষ্প্রভ ইশারা করে বোঝাচ্ছিল, কিন্তু বসছিল না উর্মিলা। তাই নিষ্প্রভ নিজেই টিস্যু নিয়ে ঠোঁটের কোণা মুছে দেয়। এমন দৃশ্য দেখে সহ্য হলো না তাহির। কেউ যেন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। বড় বড় পায়ে নিষ্প্রভের দিকে তেড়ে এলো। এসেই নিষ্প্রভের শার্টের কলার ধরে টেনে তুলল। আকস্মিক তাহির আগমনে চমকে যায় নিষ্প্রভ। সেই সাথে তার কলার ধরে টেনে তোলায় রাগান্বিত ও বিস্মিত দৃষ্টিতে তাহির দিকে তাকায়। কিছু বলবে তার আগেই তাহির কলার ঝাঁকিয়ে প্রশ্ন করে, কে এই মেয়ে? কী সম্পর্ক আপনাদের? কলার ধরার জন্য এমনিতেই রেগে গিয়েছিল নিষ্প্রভ। তার উপর তাহির প্রশ্নে রাগটা যেন বেড়ে গেল। কোনো কিছু না ভেবেই বলল, যাই হোক, তোমার কি? কে তুমি? আর তোমার সাহস কি করে হলো আমার কলার ধরার? দ্বিগুণ রেগে তাহি বলল, যেই হোক মানে কি? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আপনি এই মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে একসাথে কি করছেন? যাই করি তোমার তা দেখি, আর আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। কোন অধিকারে তুমি আমাকে প্রশ্ন করছো? ততক্ষণে নিষ্প্রভের কলার ছেড়ে দিয়েছে তাহি। নিষ্প্রভের কথা শেষ হতেই সীমিত হেসে বলে, সত্যিই তো, আমি আপনার কে? আমিও না পাগল হয়ে গেছি। কি করছি নিজেও জানি না। সরি ডাক্তার সাহেব, আমি শুধু শুধু আপনাদের ডিস্টার্ব করলাম। আমি এক্সট্রিমলি সরি। বলেই দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল তাহি। এতক্ষণ ধরে উর্মিলা নীরব দর্শকের মতো সব দেখছিল। নিষ্প্রভের দিকে তাকিয়ে অপরাধী সুরে বলল, সরি স্যার, আমার জন্য আপনার আর ম্যামের মধ্যে ঝামেলা হলো। আর আপনিই বা কেন ম্যামকে কথা শোনালেন? নিজের ভালোবাসার মানুষের সাথে কোনো অন্য ব্যক্তিকে কখনোই কেউ সহ্য করে না। তাচ্ছিল হেসে নিষ্প্রভ বলে, ভালোবাসার মানুষ? ভুল উর্মিলা, আমি তো ওর ভালোবাসার মানুষ নয়। আমি শুধু ওকে এতদিন ধরে ভালোবেসে গেছি। ও কখনোই আমাকে ভালোবাসেনি, আর না কখনো ভালোবাসবে। ও হলো পাথর দিয়ে তৈরি, তাই তো এত বছর ধরে ওর পিছে ঘুরে ওর মনের নিচের জন্য অনুভূতি জন্মাতে পারিনি। কে বলল পারেননি? আপনি পেরেছেন ওনার মনে ভালোবাসা জন্মাতে। না উর্মিলা, সেটা যদি হতো তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে খুশি কেউ হতো না। আমি ঠিকই বলছি স্যার, আপনি সত্যি ওনার মনে ভালোবাসা জন্মাতে পেরেছেন। তা না হলে ভাবুন, আপনাকে আমার সাথে দেখে রিয়েক্ট করেছেন, মানে তিনি জেলাস ফিল করেছেন। জেলাস আর তাহি? এটা আমার বিশ্বাস হয় না। হয়তো কোনো কারণে এমন করেছে, আর ও তো আমাকে দেখতেই পারে না।
না স্যার, তাহি ম্যাম সত্যি আপনাতে আসক্ত, সেটা আমি ওনার চোখে দেখেছি। একটা মেয়ে কখনো বিনা কারণে চোখের জল ফেলে না। চোখের জল? হ্যাঁ স্যার, আপনি হয়তো খেয়াল করেননি, তবে আমি খেয়াল করেছি। রেস্টুরেন্টের থেকে বের হয়ে যাওয়ার সময় ম্যাম আঙুল দিয়ে চোখের কোণা মুছেছেন। কি, তার মানে তাহিও আমায়? হ্যাঁ স্যার, আপনি জলদি যান, ম্যাম হয়তো খুব কষ্ট পেয়েছেন। নিষ্প্রভের ঠোঁটের করে হাসি লেগে আছে। তার শ্যামা পাখিও তাকে ভালোবাসে। এখনও বিশ্বাস হচ্ছে না, তবে তাকে শিওর হতে হবে। তাই তাড়াতাড়ি বিল মিটিয়ে উর্মিলার থেকে বিদায় নিয়ে তাহির বাসার উদ্দেশ্যে রওনা দিল। তাহির বাসার সামনে দাঁড়িয়ে আছে নিষ্প্রভ। যাবে কি যাবে না ভাবছে। সব কিছু ভেবে শেষে ঠিক করলো সে যাবে। নিজের রুমে বসে কিছু কেসের ফাইল দেখছিল তাহি। তখনই কলিং বেল বেজে ওঠে। এই সময় কে আসবে ভেবে পায় না তাহি। উঠে গিয়ে দরজা খুলে দিল। হুড়মুড় করে ভিতরে ঢুকে গেল নিষ্প্রভ। তাহির রুমে গিয়ে বিছানায় আরাম করে শুয়ে পড়ল। এদিকে তাহি বিস্মিত হলেও সেটা প্রকাশ করে না। দরজা লাগিয়ে নিজের রুমের দিকে আসে। নিষ্প্রভ তার বিছানায় শুয়ে আছে। আপনি আমার বাসায় কেন এসেছেন? আর আমার বিছানা দিয়ে বা কেন শুয়ে পড়লেন? সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়েই নিষ্প্রভের চোখে ঘুম ধরা দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, এমনি এসেছি, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ডিস্টার্ব করো না। মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, একটা অবিবাহিত মেয়ের ঘরে ঢুকে তারই বেডরুমে শুয়ে আছেন। অবিবাহিত মেয়েটি আমার হবু বউ, আমি আসতেই পারি। আর আমার বউয়ের তো আমি ছাড়া আর কেউ নেই, তাই আমাকেই তো তার খেয়াল রাখার জন্য আসতে হবে, তাই না? আর তুমি এত কথা বলছো কেন? আসো, বিয়ের আগে থেকেই বউয়ের দায়িত্ব পালনের প্র্যাকটিস করো। আমার চুলগুলো টেনে দাও। কোনো কথা না বলে তাহি নিষ্প্রভের মাথার কাছে গিয়ে বসল। সে চাইলে এখন রেস্টুরেন্টের বিষয় নিয়ে ঝগড়া করতে পারে, কিন্তু নিষ্প্রভ ক্লান্ত, তাই কিছু বলল না। চুপ হয়ে বসে নিষ্প্রভের চুল টানতে লাগলো। হঠাৎ করে নিষ্প্রভ নিজের মাথা তাহির কোলে তুলে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়ায় অপ্রস্তুত হলো তাহি। আর তাহির শ্বশুরের অনেক বেশি, তাই লাফ দিয়ে সরে আসতে চাইল। তার আগে নিষ্প্রভ আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে। শ্বশুরি আর চরম অস্বস্তি নিয়ে কাঁপতে শুরু করে তাহি। তাহিকে কাঁপতে দেখে বাঁকা হেসে নিষ্প্রভ বলে, যে অফিসার কিনা ক্রিমিনালদের 12টা বাজিয়ে দেয়, সেই কিনা সামান্য কোমর জড়িয়ে ধরায় কাঁপাকাঁপি শুরু করেছে। ইন্টারেস্টিং। দেখুন। দেখাও। চুপ করুন অসভ্য ডাক্তার, আমার কোমর ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। না, ছাড়বো না। তার আগে বলো, তুমি কি আমায় ভালোবাসো? সেটা বলে ছেড়ে দিব। পাগল নাকি? আমি আপনার মতো অসভ্য ডাক্তারকে কোন দুঃখে ভালোবাসতে যাব? স্বীকার করবে না? কি স্বীকার করব? উঠে বসে নিষ্প্রভ। তাহিকে একটানে নিজের কোলে বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, যাতে উঠতে না পারে। দুই গাল ধরে বলে, একবার বলো না ভালোবাসো, প্লিজ, শুধু একবার। আর কখনো জানতে চাইবো না। নিষ্প্রভের চোখের দিকে তাকালো তাহি। নিষ্প্রভের চোখ ছলছল করছে। এই চোখের দিকে তাকিয়ে তাহি মিথ্যে বলবে কি করে? অতঃপর নিজের দুই হাত দিয়ে নিষ্প্রভের মুখ ধরে আবেগী গলায় বলে উঠল, আপনি আমার প্রতি এতগুলো বছর ধরে যে আসক্তি নিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন, আমিও আপনার সেই প্রিয় আসক্তিতে আসক্ত হয়ে গেছি ডাক্তার সাহেব। কিভাবে জানি না, শুধু বলবো আপনাকে অন্য কারো সাথে দেখলে আমার সহ্য হয় না। আপনিও আমার প্রিয় আসক্তি হয়ে গেছেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিষ্প্রভের। কত প্রতীক্ষার পর আজ এই কথাটি শুনতে পারল সে। হয়তো তাহি ভালোবাসি বলেনি, কিন্তু এটা না বলেই নিজের অনুভূতি প্রকাশ করেছে। নিষ্প্রভের চোখে জল দেখে কিছু বলল না তাহি। সে জানে এটা তার ডাক্তার সাহেবের খুশির জল। শুধু একটা কথাই বলল, সারা জীবন শুনেছি, গল্পে পড়েছি, খুশিতে আনন্দিত হয়ে মেয়েরা চোখের জল ফেলে। আপনি প্রথম যে প্রেয়সীর মুখে তার অনুভূতি শুনে চোখের জল ফেলছেন। কোনো উত্তর না দিয়েই শক্ত করে জড়িয়ে ধরল তাহিকে নিষ্প্রভ। কিছুক্ষণ সময় নিয়ে তাহিও তার ডাক্তার সাহেবের পিঠে হাত রাখল। হঠাৎ পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে বড় বড় চোখ করে তাকায় তাহি। নিষ্প্রভ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাহির পরনে যে টি শার্ট, সেটা একটু শর্ট, তাই একটু উঁচু হলে পেট দেখা যায়। বাসায় একা থাকায় চেঞ্জ করেনি তাহি, আর সেটাই তার কাল হয়ে দাঁড়ালো। নিষ্প্রভের চাহনি দেখে লজ্জা পেল, প্রকাশ করল না তাহি। ধাক্কা দিয়ে নিষ্প্রভকে বিছানায় ফেলে দিয়ে আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।
চেঞ্জ করে বিছানার কাছে এসে দাঁড়ালো। নিষ্প্রভ এখনও তার দিকেই তাকিয়ে আছে। চোখ মুখ কুঁচকে তাহি বলে, অসভ্য ডাক্তার, এভাবে তাকিয়ে আছেন কেন? শব্দ করে হেসে উঠে নিষ্প্রভ। এতে তাহির রাগ হুড়মুড় করে বেড়ে যায়। বিছানায় উঠে নিষ্প্রভের চুল টেনে ধরে ঝাঁকাতে থাকে। কি করছো তাহি? চুল ছাড়ো, ব্যথা পাচ্ছি তো সোনা। ব্যথা পাওয়ার জন্যই এভাবে ধরেছি, আর আমাকে পচাবেন? মাথা নাড়িয়ে ইনোসেন্ট নিষ্পাপ বাচ্চাদের মতো করে নিষ্প্রভ বলে, না। তাহি ছেড়ে দেয়। সেই সুযোগে নিষ্প্রভ তাহির হাত টেনে ধরে শুয়ে দেয়, নিজেও উপরে উঠে যায়। এত দ্রুত সব ঘটালো যে বুঝতে সময় লাগলো তাহির। বুঝতে পেরেই নিষ্প্রভের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাহির চাহনিতে নিষ্প্রভ কিছু না বলেই বাঁকা হাসল। অর্থাৎ আমার চুল টানার জন্য শাস্তি পেতে হবে তোমায়, তাও আবার রোম্যান্টিক শাস্তি। নিষ্প্রভের ইঙ্গিত বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করল তাহি। নিষ্প্রভ কি করবে তার আগে সে টেনে নিষ্প্রভের উপর উঠে যায়। কি এবার কি করবেন? কি করব? আমি তো ভালো ছেলে, করবে তো তুমি। চুপ, অসভ্য ডাক্তার। বলে উঠে যায় তাহি। নিষ্প্রভের দিকে তাকিয়ে বলে, নিজের বাসায় যান। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো, থাকি না কিছুক্ষণ। ঠিক আছে, থাকুন, আমি কিছু ফাইল দেখব, আমাকে ডিস্টার্ব করবেন না। মাথা নাড়ল নিষ্প্রভ, মানে সে করবে না। সকাল 10টা। হাসপাতালে নিজের চেম্বারের ভিতরে ঢুকতে গিয়ে দরজার দিকে চোখ পড়তেই চোখ বড় বড় হয়ে যায় নিষ্প্রভের। দরজার মধ্যে সাদা একটা কাগজ আঠা দিয়ে লাগানো, তার মধ্যে বড় বড় করে লেখা অবিবাহিত মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। আশেপাশে তাকালো নিষ্প্রভ। তখনই তার সামনের দিকে তাহিকে তার দিকে এগিয়ে আসতে দেখল। চোখে চোখ পড়তেই চোখ মারে তাহি। একের পর এক বিস্ময় ঘটনা ঘটছে, যা নিষ্প্রভের হজম করতে কষ্ট হচ্ছে। তাহি নিষ্প্রভের সামনে এসে বলল, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবেন? আপনার চেম্বারে এলাম, তারপর প্রথম বসতে বলবেন না আমায়? মাথা নাড়িয়ে নিষ্প্রভ চেম্বারের ভিতরে ঢুকে হাই পাওয়ার দিয়ে এসি ছেড়ে চেয়ারে বসল। শীতের মধ্যেও তার গরম লাগছে। যার এরকম একটা দস্যি রানী আছে তার এমনিই হবে। নিজেকে স্বাভাবিক করে নিষ্প্রভ বলে, বাইরে দরজায় কি লিখেছো এসব? কেন, দেখতে পাননি না কি? দেখতে পেয়েছি, কিন্তু কিন্তু কি? আমি যা বলেছি তাই হবে। নো অবিবাহিত মহিলাগণ। আপনি কোনো অবিবাহিত মহিলাদের দেখতে পারবেন না। এইভাবে চিকিৎসা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু চেম্বারের ভিতরে আসতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম, কিন্তু গার্ডিয়ান নিয়ে তো ঢুকতে পারবে? সেটা করতে পারেন, কিন্তু খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তো। আমি ছাড়া সব মেয়ে আপনার বোন হয়, মনে রাখবেন। তখনই নিষ্প্রভ টান দিয়ে তাহিকে নিজের কোলে বসিয়ে বলল, এরকমই তো চেয়েছিলাম। তুমিও আমার প্রতি আসক্ত হয়ে গেলে শ্যামা পাখি। এই আসক্তি থেকে তোমার মুক্তি নেই। আমি মুক্তি পেতেও চাই না ডাক্তার সাহেব। নিষ্প্রভদের বাসায় সবাই একসাথে বসে আছে। মূলত কারণটা হলো আজ দিবা আসছে। একটু আগে বাংলাদেশে এসে পৌঁছেছে। নিষ্প্রভ গিয়েছে একমাত্র বোনকে এগিয়ে আনতে। তীব্র চোখ বারবার দরজার দিকে যাচ্ছে, কবে সে তার প্রিয়সীকে দেখতে পাবে। আচ্ছা, তার প্রিয়সী কি তাকে ক্ষমা করে দেবে নাকি দূরে ঠেলে দেবে? না, তীব্র জানে তার প্রিয়সী তাকে কত ভালোবাসে। সে কখনোই তীব্র থেকে দূরে যাবে না, কখনো না। তাহির ও একই অবস্থা। কত বছর পরে নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখবে। যদিও মোবাইলে ভিডিও কলে দেখা হতো, কিন্তু সামনাসামনি দেখা আর মোবাইলে দেখা কি এক? সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডাইনিং রুমে দরজা দিয়ে হাতে ব্যাগ নিয়ে ঢুকলো নিষ্প্রভ। ওর পিছনে এসে ঢুকলো আহাত। তারপরেই দিবা এসে পা রাখে নিজের বাড়িতে। প্রথমেই দিবা চারিদিকে চোখ বুলিয়ে নেয়। তীব্রর দিকে তার চোখ আটকে যায়। কতদিন পর সে তার ইঞ্জিনিয়ার সাহেবকে দেখছে। আগে থেকে কিছুটা শুকিয়ে গেছে। তীব্র একইভাবে দিবার দিকে তাকিয়ে আছে। এত বছরের না দেখা তৃষ্ণাটা মেটাচ্ছে। দিবা তীব্র থেকে চোখ সরিয়ে মা বাবার দিকে এগিয়ে যায়। এতদিন পরে নিজের একমাত্র রাজকন্যাকে দেখে বুকে জড়িয়ে ধরে নাইম হাসান। কেমন আছে আমার আম্মুটা? ভালো আছি বাবা, তোমাদের দেখে এখন আরো ভালো লাগছে। দিয়া হাসান হাত বাড়িয়ে দিলেন। দিবা তৎক্ষণাৎ বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে। তাহির দিকে এগিয়ে যায় দিবা।
তাহি মুখ ফিরিয়ে নেয়। তাহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি রে, আর কত অভিমান করে থাকবি? আমি তো চলে এসেছি, এবার দুজন মিলে সারা শহর ঘুরবো। সরি দোস্ত, ক্ষমা করে দে। আমার সত্যি তোর কথা শোনা উচিত ছিল, কিন্তু ততক্ষণে আমি সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম, তাই চেয়েও তো আর তোর সাথে পড়তে পারতাম না। আমিও তোকে ভার্সিটি লাইফে মিস করেছি, যেমন তুই মিস করেছিস। বলেই দিবা জড়িয়ে ধরল তাহিকে। তাহিও সব অভিমান ভুলে জড়িয়ে ধরল। কি ব্যাপার, আমাকে কি কারো চোখে পড়ছে না? আমি কি চলে যাব? আমাকে কারো চোখে পড়বে কেন? আমি তো কারো কেউ লাগি না। থাকো তোমরা, আমি বরং চলে যাই। কেউ আমাকে ভালোবাসে না। বলেই মুখ গোমরা করে আহাত নিষ্প্রভ হেসে বলে, তোকে কেন চোখে পড়বে না? তোকে তো প্রথমেই এয়ারপোর্টে জড়িয়ে ধরেছি। আরে তোমার কথা বলছি নাকি? আর কারো চোখে কি আমাকে দেখো না, নাকি দেখেও না দেখার ভান করে থাকো? তীব্র হেসে এগিয়ে গিয়ে আহাতকে জড়িয়ে ধরে, বলে, সরি দোস্ত, কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। এখন তোদের দেখে আরও ভালো লাগছে। তোকে বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ আছে? হ্যাঁ বলেছিলি তো, কোথায় আমার সারপ্রাইজ? তুই না সবসময় বলতি তোর একটা কিউট মিষ্টি ভাবি চাই, তাই তোর জন্য ভাবিকে সাথে নিয়ে এলাম। হোয়াট, রিয়েলি? কোথায় ভাবি? কোথায় সে? দেখা করাবি না আমার সাথে? আরে দেখাবো কি, তুই তো তাকে চিনিস খুব ভালো করে, আর তার সাথে তোর ইতিমধ্যেই দেখা হয়ে গিয়েছে। কি বলছিস ইয়ার? কে সে? কোথায় আমি? কোথায় আমি? কোথায় আমি? কোথায়? আমি তো তাকে দেখতে পেলাম না। আই এম সো এক্সাইটেড ইয়ার, প্লিজ জলদি ভাবিকে সামনে আসতে বল। দিবা। আহাতের ডাকে দিবা তাকাতে ইশারা করে আহাত বলে, এইটাই তোর ভাবি, যাকে দেখানোর জন্য তুই এত উতলা হচ্ছিলে? দিবানি হাসান, মাই ইউবি। তীব্রর পৃথিবী থমকে গেল। দুপা পিছিয়ে গেল সে। অবাক হয়ে তাকিয়ে আছে দিবানির দিকে। দিবানিও অবাক, কারণ সে এসবের কিছুই জানে না। তবে আয়াতের সাথে সুইজারল্যান্ডের পরিচয় হয়েছিল তার। আহাত এই পরিচয়ে শেষ বলেছিল সে নিষ্প্রভের বেস্ট ফ্রেন্ড, আর নিষ্প্রভ বলেছিল একা আসার দরকার নেই, তাই আয়াতের সাথে বাংলাদেশে এসেছে। কিন্তু আয়াতের সাথে তার বিয়ে ঠিক হয়েছে কবে, কখন? অবাক দৃষ্টিতে মা বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে দিবা। দিবার চাহনি দেখে দিবার বাবা বললেন, জানি তুমি অবাক হয়েছ আম্মু, তবে আহাত খুব ভালো ছেলে। আমার আর তোমার মায়ের পছন্দ হয়েছে, তাই আহাতকে বলেছি তোমার পছন্দ হলেই বিয়ে হবে, তার আগে নয়। তোমাকে আমরা জোর করব না কোনো কিছুতে। তুমি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে আমাদের তোমার পছন্দ কিনা জানিও। তোমার খুশি আমাদের খুশি। যাও উপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। দিবা তীব্রর দিকে এক পলক তাকালো। তীব্রর চোখের ভাষা বুঝতে সময় লাগলো না দিবার। তাহির কাছ থেকে তীব্রর পাগলামি সম্পর্কে জেনেছে। সে পারবে না তার ইঞ্জিনিয়ার সাহেবকে এত বড় শাস্তি দিতে। সেও তীব্রকে খুব ভালোবাসে। তীব্রর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে দিবা। মাথা নাড়িয়ে না বোঝালো। তীব্র ছলছল চোখে দিবার দিকে তাকিয়ে হাসল। তার দিবানি দাঁড়িয়ে আছে, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। রাত প্রায় 1টার কাছাকাছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে দিবা। তাহি, আহাত, তীব্র সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে অনেক আগেই। হঠাৎ মনে হলো ব্যালকনিতে কিছু শব্দ হচ্ছে। ব্যালকনির নিচে উঁকি দিয়ে তাকালো দিবা। তখনই তীব্রর হাত বাড়িয়ে দিল। অবাক হয়ে দিবা তাকিয়ে আছে তীব্রর দিকে। তীব্রর ফিস ফিস শব্দে হুঁশ ফিরে তীব্রকে টেনে তুলে ব্যালকনিতে। একটানা কয়েকবার শ্বাস ছাড়ে তীব্র, তারপর দিবার দিকে তাকায়। দিবাও তার দিকে তাকিয়ে আছে। দেরি না করে দিবাকে জড়িয়ে ধরল তীব্র, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। দিবাও জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিকে কারোর হুঁশ নেই। তারা নিজেরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কেউ আলাদা করতে না পারে। অনেকক্ষণ পর দিবার মনে হলো তার উচিত তীব্রর উপর অভিমান করে মুখ ফিরিয়ে নেওয়া, অভিমান করে থাকা। তা না করে সে তীব্রতে জড়িয়ে ধরেছে। তীব্রকে জোর করে ছাড়িয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়ায় দিবা। তীব্রর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি চাই আপনার? এত রাতে আমার ব্যালকনি এলেন কেন?
তো কি করব, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে এতদিন পরে দেখে নিজেকে ঠিক রাখা খুব কঠিন হয়ে পড়েছিল, তাই চলে এসেছি। কেন? আমি কে হই আপনার? যান না আপনার কাজিনের কাছে। ঠোঁট প্রসারিত করে হাসল তীব্র। দিবাকে টান দিয়ে নিজের দিকে টেনে আনলো, দুগাল ধরে বলল,